আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা বিগত দুইটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল এবং ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন সাইকেল আলোচনা করছিলাম। তো আশা করি তোমরা সবাই বুঝছো ওই দুইটা পদ্ধতি আর কি। আজকে আমরা নতুন একটা পদ্ধতি আলোচনা করব, সেটা হচ্ছে স্টিমজেট রেফ্রিজারেশন পদ্ধতি। এটা চিত্র সহ ব্লক ডায়াগ্রাম সহ আমরা কার্যপ্রণালীটা আলোচনা করব। তো তার আগে তোমাদের হচ্ছে বিগত কয়েকদিনের ভিতরে হচ্ছে রেজাল্ট দিছে, অর্থাৎ তোমাদের হচ্ছে 28 তারিখের রেজাল্ট দিচ্ছে আর কি। তো তোমাদের অনেকেরই রেজাল্ট হচ্ছে ভালো হয়েছে, তাদেরকে তোমাদের শুভকামনা। আবার অনেকের রেজাল্ট হচ্ছে পরীক্ষা ভালো দিয়েছো, বাট রেজাল্ট ভালো আসে নাই, তোমরা মন খারাপ করে আছো। অনেকে হচ্ছে ভালো পরীক্ষা দিয়ে রিভিউ আসছে, তারাও মন খারাপ করতেছো। সো তোমাদের একটা জিনিস জানাই রাখি আগে, তোমরা হচ্ছে পলিটেকনিকে পড়তেছো, তোমরা কেবল ছোট আর কি, হ্যাঁ, কেবল 3rd সেমিস্টারে। আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু হচ্ছে তোমাদের যে সেমিস্টার ফাইনালে যে ফাইনাল রেজাল্টটা অর্থাৎ জিপিএ যেটা পাও তুমি, সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন এই যে ফাইনাল রেজাল্টটা গত 28 তারিখে পেয়েছো, এটা কিন্তু তোমার শুধু তুমি সেমিস্টার ফাইনালে যে পরীক্ষার খাতায় লিখছো, এই পরীক্ষার খাতার মার্কস এইটার উপরে কিন্তু ডিপেন্ড করে নেই, বুঝছো? তোমাদের হচ্ছে ডিপেন্ড করে কিসের উপর আমি বলি, তুমি যেদিন তোমাদের সেমিস্টার শুরু হবে সেদিন থেকে তোমাদের ক্লাস শুরু হয়। তো একটা ক্লাস টেস্টের মার্কস মানে ক্লাসের হচ্ছে অ্যাটেন্ডেন্সের একটা মার্কস থাকে, যে তুমি কত পার্সেন্ট অ্যাটেন্ড ছিলা, সেই অনুযায়ী স্যারের একটা মার্কস কিন্তু তোমার ফাইনাল পরীক্ষায় মানে ফাইনাল মার্কসে যোগ করে কিন্তু। তারপরে তুমি ক্লাস টেস্ট দিচ্ছ কিনা ঠিক মতো, সেই ক্লাস টেস্টের একটা মার্ক কিন্তু ফাইনালে যুক্ত হয়। তুমি মিড টার্ম পরীক্ষা দিচ্ছ কিনা, সেই মিড টার্ম পরীক্ষার একটা মার্কস কিন্তু তোমার সেমিস্টার ফাইনালের যে টোটাল সিজি আছে সেই সিজিতে হচ্ছে যোগ হবে। তারপরে তোমার হচ্ছে ল্যাব টেস্ট আছে, ল্যাব অ্যাটেন্ডেন্স আছে, তারপরে ল্যাবের হচ্ছে তোমার ল্যাব রিপোর্ট তুমি সাবমিট করো, সেই ল্যাব রিপোর্ট আছে, সেশনাল খাতা আছে, তারপরে তোমার সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে তোমার ভাইভা, বোর্ড ভাইভা যেটা বলি আমরা, হ্যাঁ। তো এই যে টোটাল আমি যে কয়টা কথা বলছি, দেখো আমি প্রথমে বলছি কি রেগুলার ক্লাস, তারপরে ক্লাস টেস্ট, মিড টার্ম পরীক্ষা, সেশনাল খাতা, ল্যাব নিয়মিত করতে হবে, ল্যাব রিপোর্ট জমা দিতে হবে এবং তোমাকে সর্বশেষ বোর্ড ভাইভা ভালো করতে হবে। এই টোটাল 7-8টা যে বিষয়, এই প্রত্যেকটা বিষয় তোমার এই যে ফাইনাল রেজাল্ট যেটা তুমি পাও জিপিএ প্রতি সেমিস্টারে, এই রেজাল্টের মানে মিনিমাম অনেকগুলো মার্কস কিন্তু এখান থেকে আসে। সো তুমি এটা যদি চিন্তা করো যে আমি এইগুলা কিছুই করব না ভালো মতো, আমি ক্লাস টেস্ট দেবো না, আমি মিড দেবো না, আমি ল্যাব রিপোর্ট জমা দেবো না, আমি ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকবো না ঠিক মতো, তুমি সেমিস্টার ফাইনালে যে তোমার কোশ্চেনটা দিবে তুমি সেখানে ফুল মার্কস তুমি অ্যান্সার করে আসলেও তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবা না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস টেস্ট দিতে হবে, রেগুলার হচ্ছে পড়াশোনা করতে হবে, রেগুলার মিড টার্ম ভালো মতো দিতে হবে এবং তোমাদের হচ্ছে ল্যাব রিপোর্ট, বোর্ড ভাইভা সব কিছু ভালো মতো করতে হবে, কারণ এই সবগুলাই কিন্তু তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা হয়। এই প্রত্যেকটা জিনিসই তোমাদের ফাইনাল। তোমাদের পলিটেকনিক ক্যারিয়ারে আসলে মানে ফাইনাল না এই বলে কোনো কথা নাই। আমরা যখন পলিটেকনিকে পড়েছি আমাদের স্যাররা সবসময় বলতো যে তোমরা আজকে থেকে সেমিস্টার শুরু না, আজকে থেকে প্রত্যেকটা দিনই তোমার হচ্ছে ফাইনাল দিন, অর্থাৎ তোমার প্রত্যেকটা দিনের কার্যক্রম, তোমার প্রত্যেকটা দিনের হচ্ছে কর্মফল তুমি ফাইনাল রেজাল্টে পাবা। সো এখনও সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা পড়াশোনা করো, রেগুলার ক্লাস করো এবং ওয়ান নাইট প্রিপারেশন বলে কোনো কথা নাই। তোমরা যারা ওয়ান নাইট প্রিপারেশন বলে পরীক্ষা দিয়ে পাস করতে চাও, তোমরা এখন হয়তো পাস করবা, কিন্তু তোমরা যখন ডিপ্লোমা শেষ করে ফেলবা তখন নিজে তো ডুববা, তোমার যে আশেপাশের মানুষ যারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, তোমাকে নিয়ে আশা করে, তোমাকে বিশ্বাস করে, তোমার যে মানুষগুলো তোমাকে টাকা দিয়ে তোমাকে পলিটেকনিকে রেখে পড়াশোনা করাচ্ছে, তুমি রীতিমতো ওয়ান নাইট প্রিপারেশন নিয়ে ডিপ্লোমা শেষ করে তুমি তাদেরকে ঠগাচ্ছ, নিজেকে ঠগাচ্ছ, তাদের স্বপ্ন মাটি করতেছো, তোমার স্বপ্ন মাটি করতেছো। এখন তুমি চিন্তা করো, তুমি এখন রেগুলার পড়াশোনা করবা, নিয়মিত ভালো মতো পড়াশোনা করবা, দিয়ে সবাইকে নিয়ে ভালো থাকবা, না তুমি হচ্ছে ওয়ান নাইট প্রিপারেশন নিয়ে ডিপ্লোমা শেষ করে তোমার লাইফে নিজে তো ক্ষতি করবা এবং যে মানুষগুলো তোমাকে নিয়ে স্বপ্ন দেখে তাদের বিশ্বাস ভঙ্গ করবা। তুমি ওয়ান নাইট প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার আগে 6-7 দিন আগে থেকে পড়াশোনা করে তুমি পাস করতে পারবা, কিন্তু তুমি তোমার নিজের মুখে, তোমার ফ্যামিলির মুখে, কারোর মুখে তুমি হাসি ফুটাইতে পারবা না। সো ডিসিশন তুমি নিবা। অনেক বেশি কথা বলে ফেলছি, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকো তবে হচ্ছে কিছু করার নাই আমার। আর তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে, অনেক ভালো পরীক্ষা দিয়ে তোমাদের অনেকের রিভিউ আসতে পারে, তো আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে মেসেজ করতে পারো, আমাকে ফোন দিয়ে কথা বলতে পারো, যে কোনো যদি কোনো মানে
নির্দেশনা লাগে তোমার, বা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছো না, তুমি ডিসকাস করতে চাও, আমার সাথে করতে পারো। আর তোমাদের হচ্ছে থার্ড সেমিস্টারের আজকে আমাদের আরএসসি সাইকেলস অ্যান্ড কম্পোনেন্টসের তৃতীয় ক্লাস। তোমাদের আমরা বিগত দুইটা ক্লাসে দুইটা কার্যক্রমে আলোচনা করছি। আজকে আমাদের স্টিমজেট রেফ্রিজারেশন সিস্টেমটা আলোচনা করব, এবং এটাই তোমাদের ফার্স্ট চ্যাপ্টার আরএসসি সাবজেক্টের হচ্ছে লাস্ট ক্লাস, এবং মানে ফ্রি আর কি। আমাদের কিন্তু পেইড ব্যাচে ক্লাস চলতেছে। সো তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত জেনে তারপরে ভর্তি হতে পারবা। আর তোমরা ভর্তি হইলে আমাদের কোর্সে এরকম একটা সাজেশন বই পাবা। এই সাজেশন বই তোমার এই সেমিস্টারে যত কিছু সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট তোমার এই একটা বইয়ের ভিতরে ইনক্লুড করা আছে। সো তুমি যদি রেগুলার ক্লাস করো এবং সাজেশন বইটা ফলো করো, তোমার সেমিস্টার ফাইনালে অনেক ভালো মার্কস তুমি ক্যারি করতে পারবা, ঠিক আছে? এবং তুমি 90 থেকে 95% পর্যন্ত তুমি প্রশ্ন কমন পাবা। এটা আমার কথা না, আমরা বিগত 1.5 বছর ধরে সাজেশন বই দিচ্ছি স্টুডেন্টদেরকে, তাদের ফিডব্যাক হচ্ছে এইটা। তো চলো আমরা স্টিমজেট রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালীর চিত্রসহ বর্ণনা করব। তার আগে আমরা একটু স্টিমজেট পদ্ধতিতে আমাদের কি কি কম্পোনেন্ট আছে সেইগুলো হচ্ছে আমরা একটু মনে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল স্টিমজেট তোমার রেফ্রিজারেশন পদ্ধতিতে আমাদের প্রথমে হচ্ছে বয়লার, তারপরে স্টিম নজেল, তারপরে ইনজেক্টর, কন্ডেন্সার, পাম্প, ফ্লাশ চেম্বার বা ইভাপোরেটর বলি আমরা, তারপর আরেকটা পাম্প থাকবে, আর হচ্ছে আমাদের যেই স্পেসটা আমি ঠান্ডা করব সেইটা হচ্ছে আমাদের লোড বলতেছি। তো আমাদের এই টোটাল কয়টা হচ্ছে জিনিস আমাদের নিয়ে কাজ করতে হবে। তো আমাদের কার্যপ্রণালী পড়ার আগে আমাদের যে টোটাল আমি যে কয়েকটা কথা বললাম কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট যেগুলো বললাম, সেই মেইন কম্পোনেন্টগুলোর হচ্ছে কাজ কি কি সেগুলো আমাকে জানতে হবে আগে, ঠিক আছে? তো সেগুলো যদি আমি জানি তাহলে তোমাদের কার্যপ্রণালী লিখতে অনেক বেশি ইজি হয়ে যাবে। তারপরে কার্যপ্রণালীতে যাওয়ার আগে এই জিনিসগুলো একটু জেনে আসি। প্রথমে হচ্ছে আমাদের বয়লারের কথা আসি আমরা, যে আমাদের বয়লার যেটা বলতেছি, যে বয়লার কি আমাদের, এই বয়লারে যখন আমি পানি দিব তখন এই বয়লারে আমাদের পানিটাকে গরম করবে এবং এত পরিমাণ গরম করবে যেটা আমাদের স্টিমে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ বাষ্পে আমাদের পরিণত করবে এই পানিটাকে। এবং যখন বাষ্পের যে কন্ডিশন থাকবে সেটা হচ্ছে অনেক বেশি টেম্পারেচার থাকবে এবং অনেক বেশি প্রেশারে থাকবে। তো এই যে বয়লারের থেকে আমি কি পাচ্ছি, এই বয়লার থেকে যখন আমাদের স্টিমটা বের হচ্ছে তখন আমি পাচ্ছি হচ্ছে হাই টেম্পারেচার এবং হাই প্রেশারের হচ্ছে স্টিম পাচ্ছি আমি। তো এই স্টিমটা বয়লার থেকে বের হয়ে যখন স্টিম নজেল দিয়ে যাচ্ছে তখন এই স্টিম নজেল কি করতেছে আমাদের, এই যে আমি হাই টেম্পারেচার এবং হাই প্রেশারের যে আমি হচ্ছে তোমার স্টিম পাচ্ছি, এই স্টিমটা আর হচ্ছে প্রেশারটাকে পুরো ডাউন করে দেয়। এই প্রেশারটাকে কমায়া এই নজেলটা কি করে, প্রেশারটাকে কমায়া এর ভেলোসিটি বৃদ্ধি করে, অর্থাৎ বেগ বৃদ্ধি করে। এবং এই স্টিম নজেল তাহলে কি করতেছে, আমাদের স্টিম নজেল হচ্ছে আমাদের বয়লার থেকে প্রাপ্ত যে স্টিম, সেই স্টিমের প্রেশার কমায়া ভেলোসিটি বৃদ্ধি করতেছে, এবং ভেলোসিটি বৃদ্ধি করে ইনজেক্টরে হচ্ছে কি করে, ইনজেক্টরে হচ্ছে প্রবেশ করায়। তো এই ইনজেক্টরে দেখো, ইনজেক্টরের সাথে কানেক্ট আছে কে কে, স্টিম নজেল, ফ্লাশ চেম্বার বা ইভাপোরেটর বলতেছি আমরা, সেইটা হচ্ছে আছে এখানে, এবং আমাদের কন্ডেন্সার। এই তিনটা জিনিস হচ্ছে আমার স্টিম ইনজেক্টরের সাথে কানেক্টেড। তো এখানে যখন আমাদের কম চাপের এবং অনেক গতির হচ্ছে যখন আমাদের বাষ্পটা যখন মানে চলাচল করে, তখন আমাদের এই যে ফ্লাশ চেম্বারের ভেতরে আমার প্রেশার, স্টিমে প্রেশার কম থাকার কারণে এখানে আমাদের একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয় বা শূন্য চাপ কাজ করে। এই শূন্য চাপ কাজ করার ফলে কি হয়, আমাদের এই যে আমাদের ফ্লাশ চেম্বারের ভিতরে রক্ষিত একটা পানি রাখছি আমি, এই পানির যে উপরের লেয়ারটা আছে, এই উপরের কিছুটা অংশ হচ্ছে তোমার ফুটতে শুরু করে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে শুরু করে, ঠিক আছে? তো এই ফুটন্ত অবস্থাতে এইটার কিছু অংশ এখান থেকে বাষ্প হয়ে এই রাস্তা দিয়ে ইনজেক্টরে প্রবেশ করে, এবং ইনজেক্টরে প্রবেশ করার ফলে আমার যে বয়লার থেকে যে স্টিম আসতেছে এই স্টিম, আর ইনজেক্টর থেকে কিছু পরিমাণ স্টিম আমাদের এই ইনজেক্টরে, আমার ফ্লাশ চেম্বার থেকে কিছু পরিমাণ স্টিম আমার ইনজেক্টরে মিক্সড হচ্ছে, আমাদের স্টিম চলে আসে। তো এই মিক্স স্টিমটা আমাদের কন্ডেন্সারে আসে। এই কন্ডেন্সারের কাজকে আমরা বিগত দুইটা রেফ্রিজারেশন সিস্টেমে পড়ছিলাম, যে কন্ডেন্সার আমাদের কি করে, কন্ডেন্সার হচ্ছে আমাদের তাপ ছেড়ে সেটাকে লিকুইডে কনভার্ট করে, অর্থাৎ আমি ইনজেক্টর থেকে যে মিশ্র বাষ্পটা পাচ্ছি এইটা হচ্ছে কন্ডেন্সারে আসার পরে এই কন্ডেন্সার তাকে পানিতে পরিণত করতেছে, এবং এই পানিটা আমি কি করতেছি, এই পানির কিছু অংশ আমি মেকআপ ওয়াটারের সাহায্যে ফ্লাশ চেম্বারে নিয়ে আসতেছি। ফ্লাশ চেম্বারে মেকআপ ওয়াটারের সাহায্যে নিয়ে আসতেছি কেন, তার কারণ হচ্ছে যে তুমি দেখো এইখানে আমাদের যে পানি আছে একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত পানি রাখতে হবে আমাদের। তো
তো আমাদের যখন এখান থেকে প্রতিনিয়ত পানি যখন আমাদের ভ্যাপর হয়ে যখন ইনজেক্টরে চলে যাচ্ছে, ঠিক আছে, প্রতিটা সময়ে, তখন হচ্ছে এখানে তো পানির লেয়ারটা কমে যেতে পারে। তো পানির লেয়ার তো আমাদের কমানো যাবে না, এই জন্য আমার এখান থেকে কন্ডেন্সার থেকে যে পানিটা বের হচ্ছে, ভ্যাপার থেকে আমি যে পানিটা পাচ্ছি, সেটার কিছু অংশ মেকআপ ওয়াটার হিসেবে আমাদের ফ্লাশ চেম্বারে দিচ্ছি, আর যে বাকি অংশ আছে সেই অংশটা আমরা পাম্পিং এর মাধ্যমে আমরা বয়লারে আবার নিয়ে চলে আসতেছি। তাহলে এই হচ্ছে আমার এতটুকু কাজ গেল। এখন আমাদের এই পাম্পটা কি করতেছে, দেখো ফ্লাশ চেম্বারে এই যে আমরা স্প্রেগুলো দেখতেছি, এইখানে তোমার এটা হচ্ছে লোড, অর্থাৎ আমি লোড বলতে এখানে বুঝিয়েছি যে আমরা যেই স্পেসটাকে ঠান্ডা করতে চাই, বা কোনো একটা রুমে ধরো আমাদের হচ্ছে অনেক খাদ্যদ্রব্য বা এমনি অনেক দ্রব্য আছে যেগুলো আমরা ঠান্ডা রাখতে চাই, তো ওইখানে আমাদের ওই যে জিনিসগুলো ঠান্ডা করতে সেটা আমরা লোড বলছি। আমাদের এই জায়গাটা ঠান্ডা করা দরকার আমাদের, তো এটা লোড। তো যখন এইখান থেকে যখন তোমার ভ্যাপার হয়ে যখন ইনজেক্টর দিয়ে চলে আসে, তখন এই জায়গাতে ভ্যাপার করতে আমার এখানে যে স্টিমটা চালানো হইতেছে এটার এত পরিমাণ তাপ নাই যে এইটাকে স্টিমে কনভার্ট করবে। বাট এইখানে তোমার যে আমাদের একটা নির্দিষ্ট এতে ফুটতে শুরু করে তার টেম্পারেচারে, কিন্তু আমাদের স্টিম তৈরি করতে তো অনেক বেশি তাপ লাগবে। তো এই যে আমাদের পানি, বাকি যে রক্ষিত পানিগুলো আছে, এখান থেকে আমাদের এই যে বাষ্পীয় ভবন, অর্থাৎ পানি থেকে বাষ্প হইতে যে তাপটা লাগে সেটা এখানে সরবরাহ করা হয়, যার ফলে এইখানে যে পানি আছে এই টোটাল পানির তাপমাত্রাটা কি হয়, কমে যায়। এই কমে যাওয়ার ফলে কি হয়, এই তাপমাত্রা, পানির তাপমাত্রা অনেক বেশি কম হয়, এবং এই পানিটাকে আমি পাম্পিং এর মাধ্যমে লোডে যখন পাঠাই, তখন আমার তো এখানে দ্রব্য সামগ্রী আছে, তো এখানে তো টেম্পারেচার অনেক বেশি, এখানে পানি যেটা আসতেছে এটার টেম্পারেচার কম, তখন কি করে এই পানি আবার এখান থেকে তাপ শোষণ করে এই যে আমি যে স্পেস ঠান্ডা করতে চাই সেই জায়গাটা ঠান্ডা করে দেয়, এবং এই পানিটা গরম হয়ে বা হচ্ছে তোমার গরম হয়ে আমাদের এই যে এখানে এসে আমি আবার স্প্রের মাধ্যমে স্প্রে করে দিই। তো মূলত এভাবে আমাদের স্টিম জেট রেফ্রিজারেশন সিস্টেমটা কাজ করে, এটাকে আমরা ইভাপোরেশন সিস্টেমও বলতে পারি, ঠিক আছে। তো আমরা কার্যপ্রণালীটা যদি একটু দেখি, তোমরা দেখো কার্যপ্রণালীতে আমরা লিখছি যে থেকে আগত উচ্চ চাপের স্টিম বা বাষ্প একটি নজলের মাধ্যমে দ্রুত গতিতে ইনজেক্টরে পাঠানো হয়। তো দেখো ফিগারে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে আমরা বয়লার থেকে আগত একটা বাষ্পকে আমরা স্টিম নজলের মাধ্যমে ইনজেক্টরে পাঠাচ্ছি। তারপরে বলছে দেখো এর ফলে ফ্লাশ চেম্বারে একটি শক্তিশালী ভ্যাকুয়াম তৈরি হয়, অর্থাৎ এই ফ্লাশ চেম্বারে আমাদের একটা শক্তিশালী ভ্যাকুয়ামের ক্রিয়েট হয় বা শূন্য প্রেসার কাজ করে। তারপরে বলছে এই যে চাপ কমে যায়, তার মানে অর্থাৎ আমাদের যখন স্টিম নল যখন যাইতেছে তখন আমাদের চাপটা কমাই দিচ্ছিল, আমরা বলছিলাম। তার মানে চাপ কমে যাওয়ায় ফ্লাশ চেম্বারে থাকা পানি খুব কম তাপমাত্রায়, অর্থাৎ আমাদের ফ্লাশ চেম্বারে থাকা যে পানি, এই পানিটা খুব কম তাপমাত্রায়, যেমন 4 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে এখন, এবং কি হয়, বাষ্পে পরিণত হয়। এবং এই বাষ্পীয় ভবনের জন্য আমাদের যতটুকু তাপ দরকার সেটা আমাদের এই পানি থেকে, অবশিষ্ট যে পানি আছে এই পানি থেকে সংগ্রহ করা হয়, ঠিক আছে। ফলে কি হয়, ফলে ফ্লাশ চেম্বারের বাকি পানি ঠান্ডা হয়ে যায়, এবং এই ঠান্ডা পানি আমি পাম্পের সাহায্যে, দেখো এই ঠান্ডা পানিটা আমি পাম্পের সাহায্যে আমি তোমার কি করি, তোমার হচ্ছে যে জায়গাটা আমি ঠান্ডা করতে চাই এয়ার কন্ডিশনিং বা অন্যান্য কোনো শীতলীকরণ কাজে আমরা ব্যবহার করি। এখন ইনজেক্টরে হতে নির্গত, অর্থাৎ এই যে ইনজেক্টর থেকে আমি নির্গত হইতেছে কি মানে মিশ্র বাষ্প বা মিশ্র স্টিম, তো যে ইনজেক্টর হতে নির্গত মিশ্র বাষ্প কন্ডেন্সারে গিয়ে ঠান্ডা হয়, ঠান্ডা পানিতে পরিণত হয় বা পানিতে পরিণত হয়, ঠিক আছে, ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়, এবং কিছু পানি মেকআপ ওয়াটার হিসেবে ফ্লাশ চেম্বারে এবং বাকি অংশ বয়লারে ফেরত যায়। এভাবে আমাদের মূলত স্টিম জেট রেফ্রিজারেশন পদ্ধতিটা কাজ করে। আশা করি তোমরা এটা বুঝছো। তো যদি ক্লিয়ার বুঝে থাকো তবে অবশ্যই হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ক্লাসটা শেয়ার করে দিবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই ভিডিওতে, তোমরা যারা ভিডিও দেখো তোমরা পুরো ভিডিও দেখবা, কারণ পুরো ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবা না। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করলেই মূলত হচ্ছে আমরা ইন্সপায়ার পাই, ঠিক আছে। যেহেতু তোমরা ফ্রি ক্লাস করতেছো অ্যাটলিস্ট এতটুকু তো দিতেই পারো, ঠিক আছে না। আর তোমরা যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হইতে পারো। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের আরও বেশ কিছু প্রমাণ আছে, রেফ্রিজারেশন সিস্টেম আছে। যেমন আমি যদি বলি তোমাদেরকে ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতি বর্ণনা এবং চিত্র অঙ্কন করা, তারপরে হচ্ছে তোমার চিত্রসহ ড্রাই আইস উৎপাদন প্রক্রিয়া বর্ণনা, তারপরে হচ্ছে চিত্রসহ এক্সপ্যান্ডেবল রেফ্রিজারেশন পদ্ধতির বর্ণনা বা কার্যপ্রণালী, তারপরে চিত্রসহ থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী। তো এই যে ইয়াগুলো আছে সেগুলো আমাদের সম্পূর্ণটাই পেইড কোর্সে আলোচনা করা হবে। সো তোমরা পেইড কোর্সে আমাদের যুক্ত হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই মেসেজ করে, হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করে
যে কোনো তথ্য জানতে পারবা। আর আমরা তো বলছি যে আমাদের কোর্সে ভর্তি হলে সাজেশন বই তুমি ফ্রি পাচ্ছ, যে সাজেশন বই সবগুলো সাবজেক্টই আছে এই সেমিস্টারের তোমার। সো আমাদের হয়তোবা সেকেন্ড চ্যাপ্টারে কিছু ক্লাসে দেখা হইলেও হইতে পারে। আর যদি তোমরা মানে তোমাদের কমেন্ট, তোমাদের লাইক এবং তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করবে যে আমি সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস দিব কিনা। আর বাকি এই অধ্যায়ের যে বাকি যে রেফ্রিজারেশন সিস্টেমগুলো আছে সেগুলো আমাদের পেইড কোর্সে আমরা নিয়ে ফেলবো। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো এক ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।